আপনারা হয়তো একতরফা শোনেন, হয়তো আপনারা আরেকটা শ্রেণী আছে, ওই শ্রেণীর কাছে যান না, আপনারা ওই গল্পই শুনতে চান যে গল্পকে, যে ডক্টর ইউনূস শান্তিতে রেখেছে আমাদেরকে, ডক্টর ইউনূসের পরে আমরা যারা ক্ষমতায় আসবো তারাও শান্তিতে নহর বইয়ে দেবো। আরেকটা বিষয়, যেটা জুলাই সনদ নিয়ে যেই পেঁচাল চলতেই আছে, এটা ওনারা সমাধান করতে পারছে না, দিনের পর দিন বৈঠক করে। এখন হেলিকপ্টার করে, যে উড়োজাহাজে করে গেছে নিউ ইয়র্কে, সে জানি না যাওয়ার পথে সে সলা পরামর্শ কিছু করছে কিনা। ওইখানে গিয়ে 3 দলের যে নেতাকে গার্ড হিসাবে নিয়ে গেছে, সেফ গার্ড, যে ডিম মারলে যাতে ওদের গায়েও পড়ে, সেই পরিস্থিতি কালকে রাত থেকে দেখতেছি। পুলিশের জন্য নিয়ে গেছে, আপনি বলছেন সেফ গার্ডের জন্য নিয়ে গেছে। সেফ গার্ড কালকে রাতেই তো দেখতেছি, সেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি রাস্তায় নেমে করছে। আগে এটা আওয়ামী লীগে করতো, এখন বিএনপি বলতেছে আমাদের মহাসচিব আসতেছে, সো আমরা তো ছেড়ে দেবো না আমাদের মহাসচিবকে অপমান করা। সো মুখোমুখি বাংলাদেশকে বহির্বিশ্বেও নিয়ে গেছে, এক ধরনের ঝগড়া ফ্যাসাদের জাতি আমরা, এটা এখন ইন্টারন্যাশনালি নিয়ে গেছে। এবং ডক্টর ইউনূস সুচারুভাবে এটা তার যাওয়ার বিদায় বলে, আমি জানি না বিদায় কিনা, মানে তার শেষ বলতে পারি এটা। বিদেশে কেন বলছেন? শেখ হাসিনার সময় তো আমরা দেখেছি শেখ হাসিনা নিউ ইয়র্ক গেলে সেখানে বিএনপির আন্দোলন আমরা করছে, আবার বিএনপিও করছে। বিএনপি যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল তখন করছে, আমি নিজে চোখে দেখে এসেছি এই কালচার। কেবল ডক্টর ইউনূসকে দোষ দেওয়া তো ঠিক না, ডক্টর ইউনূসকে দোষ দেওয়া যে এই লেভেলে ছিল না। কারণ হচ্ছে যে ওই সময়ে তারা দেশে অন্তত কথা বলতে পারতো, রাজনৈতিক দলগুলো। এখন তো এখানে তো কথা বলার কোনো শক্তি নাই দেশের মধ্যে, বা বিএনপি আওয়ামী লীগের। তো তারা সর্বোচ্চ প্রয়োগটা তাহলে বাইরে করছে, এবং বাইরে তারা যে রাজনৈতিক দলগুলো যে দোকান খুলে রেখেছে, সবকটা রাজনৈতিক দল, এগুলো কিন্তু সাংবিধানিকভাবে এটাকে অ্যালাউ করে না, আমাদের আরপিওতেও এটা অ্যালাউ করে না, কিন্তু ওনারা এটা খুলেছেন বিশেষ প্রয়োজনে। এখন মনে হচ্ছে যে এটা যথার্থই ছিল। তাহলে কারণ হচ্ছে দেশে যখন কথা বলতে পারি না, তাহলে বিদেশে কথা বলবো। আমি জুলাই সনদের কথা বলছিলাম, যে ওনারা যে সনদটা তৈরি করছেন, যে পবিত্র গ্রন্থ বানাচ্ছেন, সেই পবিত্র গ্রন্থ লিখিত থাকলে হবে, এটা ধারণ করবে কে? এই চোর বাটপার যদি একই রকম থাকে, যদি এই কর্তৃত্ববাদী শাসন একই রকম থাকে, যদি আমাদের মেন্টালিটি এটা থাকে যে বিরুদ্ধ মত কেন আছে, তাকে কেন জেলে ধরা হয় না, তাকে কেন মারা হয় না, তাহলে এই পবিত্র বাণীগুলো তো দরকার নাই, এগুলো সব আবর্জনা হয়ে থাকবে। ধন্যবাদ আনিস আলমগীর। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একটি অভিযোগ তিনি করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শান্তিপূর্ণ ঘুমের অধিকার ছিল, নিত্য প্রয়োজনীয় পণ্য জনগণের সহনীয় পর্যায়ে ছিল। কি বলবেন? সবসময় ছিল না, বাট কিনে শান্তিপূর্ণ ঘুম যেতে পারতো, ঘুমাইতে পারে। আরেকটা হচ্ছে যে দ্রব্যমূল্য আওয়ামী লীগ আমলেও কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু যেটা ভালো যে জিনিসটা ছিল, আমি যে 200 টাকায় জিনিস একটা কিনে বাড়িতে নিয়ে যেতে পারছি, আর এখন 150 টাকা কিনে আমি বাড়িতে নিয়ে যেতে পারছি না। লাভ ক্ষতি এবার আপনি হিসাব করেন। যদি একটু প্রথম কথা হচ্ছে, আনিস ভাইকে শুরুতে যেটা জিজ্ঞেস করেছি, এটা উনি 2 মিনিট হুমকি আকারে নিয়েছেন। আমি যেটা বলেছি যে আপনি দ্বিমত প্রকাশ করার কারণে আপনাকে কেউ হুমকি দিচ্ছে কিনা এটা আমি জানতে চাই, কারণ এটা আমিও প্রতিবাদ করবো। তো আনিস ভাইয়ের অলমোস্ট সব কথার সাথে আমার দ্বিমত আছে। একটা যেটা চাঁদাবাজির কথা বলছেন, এটা জেনুইন কথা, ফেব্রুয়ারিতে ভোট হওয়া উচিত, এটার সাথে একমত, আমার দল ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে। বাকি অলমোস্ট সব কথাই হচ্ছে আমি আওয়ামী লীগের 16 বছরের বয়ানের একটা রিজেম্বলেন্স দেখলাম আর কি, এবং যেটার সাথে আমি রেসপেক্টফুলি ওনার সাথে দ্বিমত করছি। প্রশ্ন কথা হচ্ছে, দেখবেন যে যখনই আমরা আমাদের আজাদির লড়াইটাকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নেই, এবং গণ অভ্যুত্থান যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াই, একটা জনগণের মানে প্রচণ্ড রকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এইটাকে আনিস ভাইরা মেনে নিতে পারছেন না। এবং ওনারা দেখবেন একটা অভিযোগ করেন প্রায়, যে আমরা এইটাকে 71-এর মুখোমুখি করছি, এটাকে আমরা 47 মনে করতেছি। আপনি জেনারেল আপনি ইন্টারভিউ করেন না? আমি তো গ্রামে গত 1 সপ্তাহ গ্রামে কাটায় আসলাম, আমাদের গ্রামে যাওয়ার জন্য বলছে, কারেক্ট অ্যাডভাইস, রেগুলার যাচ্ছি, এবং ওনাদের থেকে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ চরে টরে গিয়ে টিয়ে সব জায়গাতে কথাবার্তা বলছি। গ্রামের মানুষদের ভিতরে কি আসলে এই জিনিসগুলো এইভাবে কাজ করে? এভাবে কাজ করে না তো। ওনারা বাংলাদেশকে এইভাবে দেখে না। আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে যেভাবে দেখা হচ্ছে, দেশের মানুষ বাংলাদেশকে এইভাবে দেখেন না। অতএব সেই জায়গাতে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেই 71-কে ছোট করা হয়। শেখ মুজিবের গ্লোরিয়াস পিরিয়ডের কথা তো বললাম, 14 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু উনি শেষের জীবনের যে 3.5 বছর যা করেছেন, হিস্টোরিক্যাল রেকর্ড, যে উনি তো এগুলো করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ওনার আগের মহত্ব শেষ হয়ে গেছে? না, আগের মহত্ব আগের জায়গাতে আছে, কিন্তু শেষে যা ক্ষতি করেছেন রাষ্ট্রের, সেটাও আমাকে বলতে হবে। রাষ্ট্রের দায়টা এরকম, কারণ কোন রাজনৈতিক নেতাকে আমরা নবী মনে করি না। আপনি তার প্রশংসা করছেন, কিন্তু তার স্বাধীনতায় সে অবদান সেটাই স্বীকার করেন না, তার বাকিগুলো কি দরকার নাই? অবদান হচ্ছে যে এটা তো ফ্যাক্টস। আমি তো বইয়ের রেফারেন্স দিলাম, মুক্তিযুদ্ধের প্রধান মানে সংগঠক তাজউদ্দিন আহমেদের লেখা থেকে বললাম। এখন তার লেখা যদি আপনার যাত্রার ডায়েরি মনে হয়, আপনি বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, দ্যাটস ফর দ্য লিসেনার্স এন্ড দ্য ভিউয়ার্স টু। ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা বোধ করছি যে এই লড়াইটাকে এটার সাথে ওটা জাজ করা উচিত না। প্রত্যেকটাই আমার ইতিহাসের গুরুত্বপূর্ণ লড়াই,
এবং এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইটা আমাদের লড়াইয়ের জায়গা থেকে মেনে নেওয়া দরকার। কেউ বলে নাই জুলাই অভ্যুত্থানের চায়, তারা 47 অস্বীকার করে, তারা শেখ মুজিবকে অস্বীকার করে, তারা শেখ মুজিবকে অস্বীকার করছে, ভাসানীকে অস্বীকার করছে, কেউ বলছে না। আবার তারা এটাও বলছে না যে অমুক অমুকের থেকে বড় নেতা। সব নেতার অবদান যেমন আছে, তার রাজনৈতিক ইতিহাসের ভুল